তোমরা যারা অনলাইন ক্লাসেস করছো তাদেরকে বলবো এই কোশ্চেন গুলো আগে তোমরা লিখে নাও, পেনটা দাও। হ্যাঁ কি শব্দ সরস্বতী দানা রে। আচ্ছা, এইবার যে কোনো এসিকিউ লিখবার ক্ষেত্রে আমি বারবার করে বলেছি পাঠ্য বইটাকে ভালো করে পড়া উচিত। তোমরা যারাই পড়াশুনো করো তোমরা কিন্তু অনেকেই আছো রিডিংটা ভালো করে পড়ো না। একটা পুচকে গল্প, একটা পুচকে এসে আছে, আমাকে কেউ বলতে পারবে ফ্রান্সিস বেকন তার জীবন দশায় হাউ মেনি এসেইজ হ্যাড হি কম্পোজড? 50 এসেইজ। আচ্ছা বলতে পারবে দ্য পাবলিকেশন ডেট অফ দ্য এসে, এই এসেটার পাবলিকেশন ডেট কখন? 1597। আচ্ছা, বাই হুইচ ডিজিজ ফ্রান্সিস বেকন ডায়েড? নিউমোনিয়া। আচ্ছা, Francis Bacon was also called as what? Father of English essay. তাই তো? আচ্ছা, what kind of text it is? It is an essay, but what kind of essay? Aphoristic essay. আমি বলেছিলাম aphoristic essay। তা যাই হোক বাবুরা, আমরা আজকে সকাল সকাল রাজুদার ফোন পে পরোটা খেয়ে শুরু করব অ্যাকর্ডিং টু বেকন হোয়াট ডু স্টাডিজ আর ফর। আচ্ছা, বেকনের মতে পড়াশুনো আমাদের কি দেয়? 3টে পরোটা, একটা ডিম, আনলিমিটেড। এখানেও 3টেই দেওয়া হবে। কি কি? অ্যাকর্ডিং টু বেকন আগে লেখো, সাবজেক্টটাকে স্টাডিজ লেখো, সার্ভ ফর 3টে জিনিস, ডিলাইট। যেই 3টে জিনিস বলা হচ্ছে তোরা ধুমধাম করে লিখিস না। আপেল আপেল, অর্নামেন্ট and ability। এই 3টে জিনিস বাবুরা তোমরা লিখবে, ভিড় করবে না, লাইনে দাঁড়িয়ে লিখবে অ্যাকর্ডিং টু বেকন স্টাডিজ আর ফর ডিলাইট, অর্নামেন্ট অ্যান্ড এবিলিটি। আগামীতে আসবে বায়োগ্রাফি অফ রাজুদা, লিখতে হবে। আর ডে উইথ রাজুদা লিখতে হবে, প্যারাগ্রাফ। 11 এর হট টপিক, ঠিক আছে? At first we went to Kole market in my mother's coal। এবার who is the author of the essay of studies? এখানে হু এর জায়গায় আমাদের অথরের নাম ফ্রান্সিস বেকন। খুব আরাম করে আদর করে লেখো, ইজ দি অথর অফ দ্য এসে অফ স্টাডিজ, পুরোটুকু লিখে দাও। এবার হোয়াট কাইন্ড অফ এসে ইট ইজ, তাহলে আমি লিখতে পারি ইট ইজ। আচ্ছা, তোমরা কি জানো একটা বাক্যকে যখন ইট দিয়ে শুরু করা হয় সেই বাক্যটাকে বলা হয় প্রিপারেটরি ইট। কি বলে বাবু? প্রিপারেটরি ইট। আমি তো মনে করি যে প্রত্যেকের ভালো গ্রামার শিখতে গেলে সৌম্যদীপ যে কোর্সটা নিয়ে, যদিও দেখে কিনা আমি জানি না, ভীষণ ভালো করে দেখা উচিত। সৌম্যদীপের কাছ থেকে তোরা ক্লাসেস নিয়ে দেখে নিবি, যদিও পারমিশন নিয়ে নিস। এত সুন্দর করে ওই ক্লাসে গ্রামারটাকে ডিটেলে বলা হয়েছে, ধারণার বাইরে। এই যে প্রিপারেটরি ইট, আচ্ছা বলো তো বৃষ্টি হচ্ছে ইংরেজি কি? ইট ইজ রেইনিং। তাহলে এই বাক্যটাকে প্রিপেয়ার করতে কার প্রয়োজন হচ্ছে বাবু? ইটের প্রয়োজন হচ্ছে। তাহলে একই যদি বলি শিল পড়ছে, ইংরেজি কি হবে? ইট ইজ শিলিং না, ইট ইজ
হেইলিং কি? আমরা সমস্যা হচ্ছে বৃষ্টি পড়ছে ইংরেজি আমরা বলতে পারবো ইট ইজ রেইনিং, কিন্তু শিল পড়ছে ইংরেজি আমরা বলতে পারবো কি হবে ইট ইজ হেইলিং। এবার আমরা যখন পারবো না তখন আমরা হাসছি, আমরা আমাদের অপারগতার ওপরে হাসছি। শিখতে কোনো তো বাধা নেই, ইট ইজ হেইলিং। ওকে, হেইল স্টোম মানে শিলা বৃষ্টি বা ঝড়, ঠিক? আচ্ছা, তাহলে এই ধরনের বাক্যগুলোকে বলা হয় কি প্রিপারেটরি ইট, তাই তো? আচ্ছা বলো তো ইংরেজিতে, তোমরা তো খুব পণ্ডিত, 6:45 আমি কি করে বলবো? 6:45 কি করে বলবো সময়টাকে? ইট ইজ, এখানে ইট আসবে তো, ইট ইজ 6:45। 6:45 মানে কি বাবু? 6:45, মানে 7টা বাজতে, মনে রাখবে। আর যদি 6:30 হয়, ইট ইজ 6:30, মানে 6:30 তো ঘড়ির কাঁটার মাঝামাঝি, যত এই দিক থেকে আসবে মানে 6:25, 6:20 তত হবে পাস্ট। আর যখন এখানে যাবে তখন দিকে যাচ্ছে না, তখন হবে 2, বুঝলে? যদি এদিক যাবে তত কি হবে 2। যদি এখানে হয় 6:35, তার মানে কি 6টা বাজতে কত মিনিট বাকি? 7টা বাজতে 25 মিনিট, তাহলে এটি 25 to 7, বুঝেছো? আর যদি 6:40 হয় 20 to 7, এইভাবে যাবে। আর বিয়োগ তখন 7 করতে হবে। এগুলো শিখতে হবে। কবে শিখবে? বুড়ো তো অর্ধেক হয়েই গেলে। ইট ইজ অ্যাফোরিস্টিক, APHORISTIC, অ্যাফোরিস্টিক, এসে, ক্যাসে, এসে। কঠিনে, হোয়াট ডাজ বেকন মিন বাই স্টাডিজ সার্ভ ফর ডিলাইট? স্টাডিজ সার্ভ ফর ডিলাইট বলতে কি বুঝিয়েছে? আচ্ছা, আমরা লিখতে পারি বেকন বিশ্বাস করেন, BELIEVES, believes, কি দ্যাট, যে স্টাডিজ সার্ভ ফর ডিলাইট কখন? ইন সলিটিউড, সলিটিউড, SOLI, সলিটিউড মানে কি বাবু? নির্জনতা। অ্যান্ড আচ্ছা, অ্যান্ড আফটার রিটায়ারমেন্ট, অ্যান্ড আফটার এবং কার পরে? রিটায়ারমেন্টের পরে, আফটার রিটায়ারমেন্ট, RETIREMENT, আফটার রিটায়ারমেন্ট। তাহলে কি কি করছে? স্টাডিজ সার্ভ ফর ডিলাইট কখন বলো? আফটার রিটায়ারমেন্ট। এবার আসি, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ স্টাডিজ। সরদি পেন কই আর? দাঁড়া, অস্ত্র বের করে ফেলেছি। অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ স্টাডিজ কি? স্টাডিজের কটা অ্যাডভান্টেজ আছে? তা লিখতে পারি অ্যাকর্ডিং টু কে? অ্যাকর্ডিং টু বেকন। লিখলাম, ভয় পাওয়ার কিছু নেই। এখান থেকে দুটো কোশ্চেন জুড়ে দিয়ে কিন্তু আমাদের এখান থেকে মোটামুটি দুটো কোশ্চেন পড়লেই কমন আসে, কিন্তু ব্রড কোশ্চেন আমরা পড়বো। হ্যাঁ, অ্যাকর্ডিং টু বেকন, স্টাডিজ, পড়াশুনোর আছে 3টে সুবিধে। সুবিধে ইংরেজি কি? অ্যাডভান্টেজেস। তোমরা কিন্তু পরীক্ষায় ধরো দিল কোশ্চেনটা, হোয়াট আর দি বেনিফিটস অ্যান্ড ড্রব্যাকস অফ স্টাডিজ। তোমরা মাথা চাপড়াতে বেরোলে, ওরে আল্লাহ কমন দেয়নি গো, কি পড়ি গেলাম আর দেশে কি সেম জিনিস। একটা অ্যাডভান্টেজ মানে বেনিফিটস, আর ডিসঅ্যাডভান্টেজ মানে ড্রব্যাক। দিল পরীক্ষায়, হোয়াট আর দি শর্টকামিংস অফ স্টাডিজ। তুমি ওরে কি করে ফেলতেছে,
শর্টকামিংস মানে ত্রুটি, মানে ডিসঅ্যাডভান্টেজেস। তাহলে এই শব্দগুলো শোনার সঙ্গে সঙ্গে আমার লিখে নেওয়া উচিত ছিল। নিজেদের সবাই রোবট রোবট মনে করে, চিট্টি। অ্যাকর্ডিং টু বেকন, স্টাডিজ হ্যাভ থ্রি অ্যাডভান্টেজেস। কি কি দেখো, দে আমরা জানি কি প্রোভাইড করে, দে প্রোভাইড কি, ডিলাইট। কখন, এই কথাটা লিখে দেবো, ইন সলিটিউড এন্ড আফটার রিটায়ারমেন্ট। তাহলে আমার আলাদা করে মুখস্থ করতে হবে না। মেক্স আমাদেরকে কি বানায়, ওয়েল কনভার্সড, মানে ভালো যেন কনভারসেশন করতে পারি, ওয়েল কনভার্সড। আর কি বানায়, অ্যান্ড আর কি করে, ইমপ্রুভ the abilities of judgment, তাই তো? কিসের এবিলিটি করে, জাজমেন্টের। জাজমেন্ট আর কি, অ্যান্ড। তাহলে অ্যাডভান্টেজ কি, একটা হচ্ছে ডিলাইট দেয়, কিসের জন্য, ইন সলিটিউড এন্ড আফটার রিটায়ারমেন্ট, আমাদেরকে ওয়েল কনভার্সড বানায়, যেটাকে আমরা বলি অর্নামেন্ট। আরেকটা কি, ইমপ্রুভ দ্য এবিলিটি অফ জাজমেন্ট অ্যান্ড কি, অ্যান্ড এক্সপিরিয়েন্সিং অ্যান্ড কি বলতে পারি, ঠিক আছে এইটুকুই লেখো, অ্যাডভান্টেজ, জাজমেন্ট। আর কি, দে হ্যাভ, এরকম লেখো, দে টু হ্যাভ, তাদেরও আছে, থ্রি ডিসঅ্যাডভান্টেজেস, কি আছে, তিনটে ডিসঅ্যাডভান্টেজেসও আছে। কি 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 আছে, এক হচ্ছে স্পেন্ডিং, কমা দিয়ে, স্পেন্ডিং টু মাচ টাইম, কার জন্য বাবু, ফর স্টাডিজ, পড়াশুনোর জন্য। কি বানায়, মেক্স স্লথ, SLOTH হলো। আর কি, আর কি, আর কি করে বলো, নিডলেস, অপ্রয়োজনে, নিডলেস ইউজ অফ নলেজ, অপ্রয়োজনে জ্ঞান ঝরা, ইজ অ্যাফেক্টেশন, অ্যান্ড কি, আর কি বলো, জাজিং এভরিথিং, JUDGING, জাজিং এভরিথিং, সবকিছুকে জাজ করা, কার উপরে ভরসা করে, বেসড অন বুকিশ নলেজ, নলেজ। ওকে, মেক্স ফুলিশ, বোকা বানায়। ব্যাস একটু লিখে নাও, জায়গাটা একটু কম রাখা হয়ে গেছে, কারণ এখানে কিন্তু দুটো কোশ্চেন আছে বাবু, দুটো। ঠিক আছে, লেখো, লিখে নাও, লিখে নাও। এটাকে আরো সুন্দর করে লেখা যায়, বুকিশ নলেজ, মেক্স না লিখে আমি যেভাবে লিখেছিলাম, ডিসপ্লেইজ দ্য ফুলিশনেস অফ আ স্কলার, এভাবে লিখলে ভালো হয়। ডিসপ্লেইজ, কাটলে কিচ্ছু হয় না লাইফে, একটু কাটতে আবার ভাবে, ডিসপ্লেইজ দি ফুলিশনেস অফ আ স্কলার, SCHOLAR। তোর খাতার সবাই খুব প্রশংসা করেছে, সবার পছন্দ হয়েছে, খুব সুন্দর তৈরি করেছিস। খাতাটা তৈরি করার পেছনে বুদ্ধি এবং পরিশ্রম দুটোই আছে। স্মার্ট তো, স্মার্টলি ও প্রত্যেকটা পৃষ্ঠা জেরক্স করে,
প্রিন্ট আউট করে সুন্দর করে রেখে দেয়, আর তোমরা কবি বলে ঘুগনি, চাটনি, পাপড়ি চাট ওর মধ্যে নুবা। বুঝতে পেরেছি? হোয়াট আর দ্য ডিফারেন্ট অ্যাটিটিউড অফ পিপল টুয়ার্ড স্টাডিজ? বলতো মানুষের অ্যাটিটিউড কেমন? দেখো এখানে লেখা রয়েছে, তোমরা সুন্দর করে দেখতে পারবে বাবুরা, এই যে কোন কোন মানুষ কিভাবে পড়াশোনা করে। হ্যাঁ, তারপরে crafty men condemn studies, simple men admire them, wise men use them। তাই লিখতে হবে, লিখতে এইভাবে লেখো, crafty man। এই ক্রাফটি শব্দটা তোমরা পেয়েছো, ইয়াগো ওয়াজ ভেরি ক্রাফটি, মনে আছে? crafty men condemn, ঠিক আছে? crafty men condemn studies, simple men admire them, and বাবু বলো and কি, and wise men use them। এই তিনটে লিখতে পারলে তোমাদের পূর্ণ নাম্বার দেবে। এখানে কিন্তু দুটো প্রশ্নের উত্তর আছে, অ্যাডভান্টেজ অফ স্টাডিজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ স্টাডিজ। এটা কখনো একত্রে সবাই ওফ কি ভাবনা চিন্তা, এই খুশি, এই 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 গা চলে গেছে জন্ম দিবি। হ্যাঁ, সবাই বুঝতে পারবে, যারা স্ক্রিনশট মারবে তারা বুঝতে পারবে না। আর এটা ভালোই হয়েছে, শুধু স্ক্রিনশট নিয়ে কিছু হবে না। এর পরের প্রশ্ন, আচ্ছা বাবু এই কোশ্চেনটা মুখস্থ করতে সময় লাগবে, এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। এটা কিন্তু সোজা, একবার পড়লে মুখস্থ হয়ে যাবে, আমার মুখস্থ। দে পারফেক্ট নেচার এন্ড আর পারফেক্ট and perfected by experience হবে। what does the word they, এখানে দে মানে কি বলতে পারবে? হ্যাঁ, তাহলে দে ইনভার্টেড কমার মধ্যে refers to studies। এবার একটুখানি তোমাদের বলি বাবু, যদি এই বাক্যটা লেখক কেটে দেবে, কারণ দের পরে কিন্তু রেফার্স হয় না। তাহলে দের পরে রেফার্স কখন হবে? যখন তুমি এইভাবে লিখবে দি ওয়ার্ড দে, কারণ এই শব্দটি দেখো ইনভার্ট কমার মধ্যে রেখেছি। আর যদি লেখো দে, তখন কিন্তু আর রেফার্স লিখতে পারবে না, তখন লিখবে রেফার। আবার বিষয়টা ভালো করে বোঝাই, যদি আমি দি ওয়ার্ড বলি তারপরে দে লিখি তাহলে কিন্তু রেফার্স হবে, আর যদি দি লিখে শুরু করি তাহলে কিন্তু রেফার্স হবে না, হবে কি রেফার। ভালো করে বুঝবে কিন্তু, এগুলোই শেখার আর এগুলোই তোমাকে পরীক্ষায় দেখবে। এবার হচ্ছে হোয়াট ডাজ দ্য ফ্রেজ মিন? এখানে এই ফ্রেজটার অর্থ কি? এই ফ্রেজটার অর্থ কি ভালো করে বুঝে নাও, পরের প্রশ্ন উত্তর। আচ্ছা, আমরা লিখতে পারি অ্যাকর্ডিং টু বেকন। অ্যাকর্ডিং টু কে দাদু? বেকন। স্টাডিজ পারফেক্ট, স্টাডিজ পারফেক্ট হিউম্যান নেচার, মানুষের প্রকৃতি টু এ ডিগ্রি, একটা সীমা পর্যন্ত। এই টু আর ডিগ্রি মানে একটা সীমা পর্যন্ত। হাউএভার, যদিও আ হায়ার ডিগ্রি অফ, এই কথা বলিস না রে তোরা, আ হায়ার ডিগ্রি অফ পারফেকশন can be achieved, can be achieved only when they are perfected by কিসের দ্বারা? experience।
দে আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স। এটা কিন্তু মুখস্থ করতে হবে। এর পরের কোশ্চেন লিখে দিই, হোয়াট ডাজ বেকন কম্পেয়ার উইথ ন্যাচারাল এবিলিটিজ? সাবজেক্টটাকে বেকন, কম্পেয়ারটা কি লিখবো? কম্পেয়ার্স। এখানে কি কম্পেয়ার করেছে? বেকন কম্পেয়ার্স ন্যাচারাল এবিলিটিজ উইথ কি, কার সাথে? প্ল্যান্টস। উইথ ন্যাচারাল প্ল্যান্টস লিখে রাখি, ন্যাচারাল প্ল্যান্টস। ঠিক আছে, হয়ে গেল প্রথম উত্তর। হোয়াট ডাজ ন্যাচারাল অ্যাবিলিটিজ নিড? এখানে লিখবো ন্যাচারাল এবিলিটিজ নিড প্রুনিং। শেষ। দেখ ছোট্ট ছোট্ট উত্তর। হ্যাঁ, নিডস হবে না, নিড হবে। কোনটা বুঝতে পারছিস না? ওটাকে কোথায় দাগ দেওয়া? বেকনে দাগ দেওয়া। তাহলে বেকন লিখবি, কম্পেয়ারটা কম্পেয়ার্স লিখতে হয়, জানিস তুই। আর এই ন্যাচারাল অ্যাবিলিটির তলায় দাগ দেওয়া, তারপরে অতটুকুর পরে লিখবি, তারপরে উইথ লিখবি, যা আছে লিখে দিয়েছি, ন্যাচারাল প্ল্যান্টস। এবার কি, ন্যাচারাল অ্যাবিলিটিজ নিড প্রুনিং, এইটুকুই লিখবি। লিখে নে বাবুরা, এরপরে আসছি আবার। নাম TIES, এটা অ্যাবিলিটিজ হবে, ABILITIES। আচ্ছা, হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ বোলিং? তাহলে আমরা লিখতে পারি বোলিং মানে বল করা বা বল ছোড়া, ইজ ভালো, কিসের জন্য? ফর কিডনি অ্যান্ড ব্ল্যাডার, BLADDER। স্টোনস অ্যান্ড রেইনস যদি কেউ লেখো, স্টোনস অ্যান্ড রেইনস, তাহলেও হবে, কিন্তু দুটো অর্থ আমরা লিখলাম। হোয়াট ইজ দ্য বেনিফিট অফ শুটিং? তাহলে লিখতে পারি এই শুটিং কথাটিকে লিখবো, শুটিং ইজ গুড ফর, একই রকম ভাবে গুড ফর কি, লাংস অ্যান্ড ব্রেস্ট। আচ্ছা, এবার যদি বলা হয় হোয়াট ইজ দ্য ইউজফুলনেস অফ জেন্টল ওয়াকিং, একই রকম ভাবে জেন্টল ওয়াকিং ইজ গুড ফর স্টমাক, STOMACH, স্টমাক। হয়ে গেল। তাহলে এসে কেউ কটা লিখলাম বাবুরা? 10টা। আজকে আমরা গতকালকে ক্লাসে শিখেছিলাম নাউন ক্লজ দিয়ে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স করতে হয়। আর বারবার করে আমি বলি যে যদি আমরা সিম্পল টু কমপ্লেক্স শিখি, তাহলে কোথাও না কোথাও একটুখানি হলেও কিন্তু আমাকে উল্টোটাও মনে রাখতে হবে। মানে উদাহরণ, প্রশ্ন, উত্তর দুটোই খেয়াল রাখতে হবে। বুদ্ধিমানরা তাই করবে। আমরা যদিও কিনা সিম্পল সেন্টেন্স করা শিখবো, আজকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করা শিখবো অ্যাডভার্ব ক্লজ দিয়ে। তাহলে কোন ক্লজ দিয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করা শিখবো বাবুরা? অ্যাডভার্ব ক্লজ। আমি ক্লজ ভালো করে বিস্তারিত বুঝিয়ে দিয়েছি, কিন্তু বিশ্বাস করো, যদি এই গ্রামার গুলো করতে হয় তাহলে বেশি নিয়ম জানার প্রয়োজন হয় না। আমাদের সেকেন্ড সেমে এখনো ছেলেমেয়েরা ভর্তি হচ্ছে, যেখানে ছেলেমেয়েরা বলছে স্যার গ্রামার আমি খুব ভালো করে শিখবো। তো আমি ওদেরকে বলি যে আমার ক্ষমতা অনুযায়ী আমি যতটুকু শেখানোর চেষ্টা করব, তার আগে এটা বুঝতে হবে গ্রামার এখন শেখার থেকেও প্র্যাকটিসটা বেশি করতে হবে। আমরা সবাই শিখি, কিন্তু প্র্যাকটিসটা কম করি। দেখো না আমরা কিভাবে শিখি। আচ্ছা, অ্যাডভার্ব মানে কি? যেই শব্দটা ভার্বের কি কি বলবে, সময় বলবে, ভার্বের কারণ বলবে, তাই তো বাবু? ভার্বের ধরন বলবে, সেটাই তো অ্যাডভার্ব হবে। আমরা তাহলে এমন একটা ক্লজ তৈরি করব যেটা ভার্বের কিছু না কিছু বলবে, এবং এই অ্যাডভার্ব ফ্রেজ ক্লজ দিয়ে তোমরা যদি কমপ্লেক্স সেন্টেন্স করতে চাও, প্রত্যেকটার আলাদা আলাদা কিছু টাইপ আছে। দেখো তোমরা কত সহজে পারবে।
টাইপ নাম্বার 1, হি ইজ টি ডাবল ও দুটো লাড্ডু আর টিও একটা লাড্ডু। এই ধরনের বাক্যের ক্ষেত্রে সব সময় কিন্তু একই রুলস আসবে না। যেমন একটু ভালো করে বোঝো, এখানেও কিন্তু দুটো লাড্ডু আর একটা লাড্ডু রয়েছে, দুটো সেম নিয়মে কিন্তু হবে না। সেন্টেন্সের বাংলা মানে বোঝাটা কিন্তু প্রয়োজন। কি বুঝি? সে এতটা লম্বা যে প্রবেশ করতে পারে না। কোথায়? ইন দা হাউস। ইন দা হাউস দিলাম না, ইন দা রুম দিলাম। ঘরটিতে প্রবেশ করতে পারে না, অনেক লম্বাতায় প্রবেশ করতে পারে না, এটা অক্ষমতা। ভালো করে বুঝবে। হি ইজ টু টল টু টাচ দ্য ব্রাঞ্চ। সে এত লম্বা যে ব্রাঞ্চটিকে ধরতে পারে, এটা সক্ষমতা। ভালো করে বুঝবে কিন্তু। তাহলে দুটোই সেম হবে না। তাহলে আমি এভাবে লিখতে পারি, হি ইজ, এই টু এর জায়গায় কি আমরা ছোটবেলা থেকেই করে এসেছি, সো অথবা ভেরি। তাহলে এখন স্যার নতুন কি শিখবো আসছে, এই যে এটা নতুন শিখবো, সো অথবা ভেরি। ভেরি টল লিখলাম। এই টু এর জায়গায় আমাকে লিখতে হবে দ্যাট। এখানে হি আছে তো হি লিখবো। যদি এখানে রাম থাকতো হি লিখতাম, মানে আমাকে এখানে প্রোনাউন লিখতে হবে। লিখতে হবে বাঙালি, প্রোনাউন লিখতে হবে। কোনো ব্যাপার না, যে কোনো গ্রামার করা জল ভাত। আমরা এখানে 15টা এক্সাম্পল দিয়ে করব, দেখবো অ্যাডভার্ব ক্লজ এর বাইরে একটিও পরীক্ষায় আসবে না, 500 কোটি গ্যারান্টি। তাহলে হি, এটা কোন টেন্স বাবুরে? প্রেজেন্ট টেন্স। তাহলে আমাকে এখানে লিখতে হবে কি? তাহলে যদি এইটা পাস্ট টেন্সে থাকতো কি লিখতাম? কুড নট লিখতাম। খুব সহজ। তাহলে এটা পাস্ট টেন্স হলে কি হয়ে যেত? কুড হতো, আমরা জানি। আচ্ছা, কুড নট এন্টার দ্য রুম, কারণ এইটা তোর অক্ষমতার জন্য নট এনেছি। নিচেরটা কি? সক্ষমতা। সেম নিয়ম, হি ইজ সো টল দ্যাট হি ক্যান টাচ দ্য ব্রাঞ্চ। এখানে কিন্তু আর নট লিখবো না, কারণ এটা সে পারে, এটা কিন্তু আমায় বুঝতে হবে। যদি বলি হি ইজ টু ক্লেভার টু সলভ দ্য সাম, তাহলে সো ক্লেভার দ্যাট হি ক্যান সলভ দ্য সাম, তাই তো? আচ্ছা, এই ধরনের বাক্য অনেক সময় এরকমই দেয় যে আমি একটা দিলাম, হি ওয়াজ টু ক্লেভার টু বি চিটেড, এরকম দিতে পারে। আচ্ছা, আমাকে তোমরা অ্যান্সারটা লিখে আমাকে জানাও আগে, তারপরে আমি বলবো। আচ্ছা, হি ওয়াজ সো ক্লেভার দ্যাট, খুব সোজা, হি কুড নট বি চিটেড। আমরা এই বি দেখে তো ভয় পাচ্ছি, ভয় পাওয়ার কিচ্ছু নেই। হি কুড নট বি চিটেড, ভালো করে বুঝবে কিন্তু বাবুরা। কুড নট বি চিটেড বা ক্যান নট বি চিটেড। আচ্ছা, আবার পরীক্ষা এরকম আসতে পারে, আমি এই জায়গায় লিখি, দ্য ব্যাগ ওয়াজ টু হেভি টু ক্যারি। তখন আমি কি করব? দ্য ব্যাগ ওয়াজ সো হেভি, এইটুকুনি পারবো। এরপরে দ্যাট, তারপরে দ্যাট ইট কুড বি, বা সরি, দ্যাট ইট কুড নট বি ক্যারিড। দ্যাট ইট, তখন আমাকে এই জায়গাটা এই টু এর জায়গায় কি লিখতে হবে? লিখে দিচ্ছি, দ্যাট ইট কুড নট বি ক্যারিড। আমি প্রত্যেকটা জায়গা ধরে 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 বুঝিয়ে দিচ্ছি। একটা সক্ষমতা, একটা অক্ষমতা, বস্তুর ক্ষেত্রে, টু বির ক্ষেত্রে সব রকম আমি বুঝিয়ে দিলাম, এর বাইরে কিছু আসবে না। এবার তুমি ফাঁকি মারলে তোমার ক্ষতি হবে। আসো, দুটো হয়ে গেল, 3 দাগ। এখানে শুধু দুটো লাড্ডু নেই, এখানে কে আছে? একটি লাড্ডু রয়েছে, এখানে দুটো লাড্ডু নেই। দে না মা, কিছু একটা দে, হাতটা মুছি। একটা লাড্ডু রয়েছে এখানে, তখন কিন্তু পুরোটাই পজিটিভে আসবে। আমরা খাই কেন?
আমরা গান্ডে পিন্ডে গিয়েছি কেন? বাবার অন্ন ধ্বংস করছি কেন? বেঁচে থাকবো তাই। আর বেঁচে থাকার পরে গান করব, বেঁচে থেকে লাভ কি বল, উই ইট টু লিভ। তাহলে আমরা খাই, দ্যাট উই মে লিভ। কেউ বলবে ক্যান, কেউ বলবে উইল, তিনটেই লেখা যায়। দ্যাট উই উইল লিভ, উই ক্যান লিভ, উই মে লিভ। তবে যদি এখানে পাস্ট টেন্স থাকতো তখন কিন্তু মাইট, কুড, উড মনে থাকবে। এখানে যদি উই এট যদি হতো তাহলে কি, তখন কি হবে? মাইট, কুড আর উড। আবার অনেকে বলে শুধু দ্যাট লিখলে হবে না, এখানে সো দ্যাট লিখতে হবে, তাতেও কোনো সমস্যা নেই। তাহলে একটা টু থাকলে আমাকে কিন্তু এখানে মে নট, ক্যান নট, উড নট এর কোনো প্রশ্ন আসে না। হলো 3 নাম্বার। 4 নাম্বার, এটা তোমরা পারবে। উই লিভ ইন দিস হাউস টু বি কমফোর্টেবল, পারবে না? একই রকম তো, উই লিভ ইন দিস হাউস, এই টু এর জায়গায় কি সো দ্যাট, অথবা কি শুধু দ্যাট। এখানে সাবজেক্টটাকে উই, এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স, তাহলে ক্যান বি, পড়ে আছে কে? কমফোর্টেবল। এ কি কঠিন, কি সোজায়, সেই সোজাছে। এরপরে অন হিয়ারিং দ্য স্যাড নিউজ হি ফেইন্টেড। আচ্ছা, সে কখন মূর্ছা গিয়েছিল? যখন সে খারাপ নিউজটা শুনেছিল। তাহলে আমি কি লিখতে পারি? এটা কোন টেন্সে মারে? পাস্ট টেন্স। আমি কি করে করছি দেখ, অবজার্ভ কর। তোর আগের দিন পড়েছিস, অবজারভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমি লিখতে পারি হোয়েন, লিখতে পারি এই সাবজেক্টটা ধার কর, হি, এটা কোন টেন্স? পাস্ট টেন্স। এই হিয়ারের পাস্ট টেন্স কি? হার্ড। দ্য স্যাড নিউজ, দ্য স্যাড নিউজ, কমা দে, যা আছে তাই লেখ, হি ফেইন্টেড। তাহলে হোয়েন হি হার্ড দ্য স্যাড নিউজ হি ফেইন্টেড। গোয়িং টু মার্কেট হি বট আ শাড়ি ফর আর মাদার। তাহলে একই রকম, হোয়েন, এখানে কি হি, এটা কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে গো এর পাস্ট টেন্স কি? ওয়েন্ট। হোয়েন হি ওয়েন্ট টু মার্কেট, এখানে যা আছে তাই। যখন সে বাজারে গিয়েছিল তখন সে মায়ের জন্য একটা শাড়ি কিনে এনেছিল। কখন এনেছিল? যখন সে বাজারে গেছিল। দেখো প্রত্যেকটা টাইপ কিন্তু আলাদা, একটু ভাবতে হবে, পড়াশুনো নিয়ে ভাবতে হবে। আচ্ছা, প্রথমে টু একটা এবিলিটি, একটা আনএবিলিটি বা ডিসএবিলিটি, একটা ব্যক্তির ক্ষেত্রে, একটা বস্তুর ক্ষেত্রে। টু বি থাকলে কি হয়, একটা শুধু টু থাকলে কি হয় শিখলাম। আর একটা কি শিখলাম আমরা, হোয়েন দিয়ে কখন। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাচ্ছি আইএনজি আছে শুরুতে। আইএনজি অর্থাৎ সিম্পল সেন্টেন্স, এটা পার্টিসিপল বা প্রেপোজিশনাল পার্টিসিপল। আমরা সিম্পল সেন্টেন্স যখন ফার্স্ট সেমে শিখেছিলাম, এই জন্য আমি বারবার করে বলি, ছেলেমেয়েরা অনেকেই ভুলটা করে যে সেকেন্ড সেম ফার্স্ট সেমকে আলাদা করে। না, দুটো পুরোপুরি ইন্টারলিঙ্কড। 12এও কিন্তু ভুল করবে না কেউ যে আমি সেকেন্ড সেম ভালো করে পড়বো, ফার্স্ট সেম ভালো করে পড়বো না। দুটোই ইকুয়ালি ভীষণ ইম্পর্টেন্ট। কারণ ফার্স্ট সেমে গ্রামারটার উপর আমরা জোর দিতে পারবো, ডিটেলে করতে পারবো। সেকেন্ড সেমে করবো, কিন্তু কোথাও না কোথাও 1% 2% কিন্তু প্র্যাকটিসে বেশি জোর দিতে হবে। আচ্ছা দেখো, ম্যাক্সিমাম আইএনজি না বাবুরা। এখানেও দেখো হ্যাভিং, কি করবে? হ্যাভিং ডান দিস উই ওয়েন্ট অ্যাওয়ে। তাহলে কি হোয়েন, হোয়েন, এখানে সাবজেক্টটা কি? উই। এই হ্যাভিংটাকে আমরা কি করব? হ্যাড ডান দিস, কমা দিয়ে যা আছে তাই। যখন আমরা এটা করেছিলাম আমরা চলে গিয়েছিলাম। দাঁড়াও, এই উত্তরটা অনেকে লিখবে, এই উত্তরটা বহু স্যাররা কিন্তু কেটে দিতে পারে, কারণ এখানে হ্যাভিং মানেই হ্যাড হবে না। তাহলে কি করবেন স্যারেরা? বলবেন এইটা সঠিক উত্তর হবে হোয়েন হি ডিড দিস। ও তখন কি করলাম? এই হ্যাভিংটার দিকে তাকালাম না, এই ডানটাকে ভিটু করলাম। তাই দুটো উত্তরে কিন্তু খেয়াল রাখবে। এই 8 দাগেরটা একটু পরে করব, 9 দাগেরটা করছি। উই ওয়েন্ট দেয়ার ইন অর্ডার টু মিট হিম। আবার এসছে টু, কিন্তু তার আগে দিয়েছে কি? ইন অর্ডার টু। ভালো করে বোঝো, টু দিয়েছে কিন্তু এর আগে দিয়েছে কি? ইন অর্ডার টু। ঘাবড়ে যেও না, প্রত্যেকটা আলাদা আলাদা উদাহরণ দিয়ে করাচ্ছি। এখানে সবই দেখো টু এর খেলা না।
কিন্তু টু এর আগে কিছু না কিছু একটা আছে, এখানে ইন অর্ডার টু একই জিনিস। উই ওয়েন্ট দেয়ার, দ্যাট উই, তাহলে পাস্ট টেন্স, এই ওয়েন্ট তাহলে কি হবে, কুড মিট হিম। সেম না উত্তরটা? শুধু এখানে প্রশ্ন একটু অতিরিক্ত দিয়েছিল কি, ইন অর্ডার টু। উত্তরটা কিন্তু একই। উত্তরটা কি, যদি শুধু টু থাকে তাহলে আমি দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস কুড অথবা কি ক্যান, এই ছাড়া তার কিছু লিখছি না। আর যদি টু আর টু থাকে তাহলে এই কুড আর ক্যানের পরে কি লিখবো, নট, আর তো কিছু নাই। সিম্পল জিনিস, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এবার দেখো, উই স্টাডিড হার্ড ফর দ্য পারপাস অফ পাসিং ইন দ্য ফার্স্ট ডিভিশন। আমরা পড়ছি কেন, যেন আমরা ফার্স্ট ডিভিশনে পাস করি, তাই তো? তাহলে একই উত্তর, উই স্টাডিড হার্ড, আগেরটাতে টু ছিল, এটাতে ফর থাকবে, তাহলে ফরের জন্য দ্যাট। কারা পড়ছে, আমরা, উই। এটা স্টাডিড পাস্ট টেন্স, কুড, উই কুড পাস ইন দ্য ফার্স্ট ডিভিশন। এই ফর দা পারপাস মারপাস সব উঠে যাবে। আমরা পড়ছি যাতে আমরা পাস করতে পারি, যাতে মানে কি, দ্যাট। ব্যাপারটা কিন্তু একই, তাহলে এক টু কে বিভিন্ন রকম ভাবে করা। আচ্ছা, এরপরে এটা সবসময় মনে রাখবে, বহু পরীক্ষায় দেয় এইটা, বাবুরা দেবেই। ইনস্পাইট থাকুক বা ডেসপাইট থাকুক, মনে রাখবে ইনস্পাইটের পরে অফ হয়, কিন্তু ডেসপাইটের পরে অফ হয় না, নাউন ফর্ম হয়। তাহলে আমি কি করে করতে পারি, যেখানে ইনস্পাইট থাকবে চোখ বন্ধ করে লিখতে যেও না, তুমি ভালো করে চোখ খুলে লেখো দো। কি লিখবে, দো। দো ইনস্পাইট অফ দ্য ব্যাড ওয়েদার। আচ্ছা, এখানে দাঁড়াতে হবে, যদিও ওয়েদারটি খারাপ ছিল, তাহলে ওয়েদারটা আনতে গেলে আমাকে কি আনতে হবে, ইট আনতে হবে না, ইট। কারণ আমি বলি সময় বলতে, প্রকৃতির কোন ঘটনা বলতে ইট আনতে হয়, যেটাকে ইংরেজিতে বলা হয় প্রিপারেটরি ইট, একদম প্রথমে বলছিলাম। দো এটা কোন টেন্স বাবুরে, পাস্ট টেন্স, তাই এটার পরে ইজ হবে না ওয়াজ হবে, ইট ওয়াজ ব্যাড ওয়েদার। দো ইট ওয়াজ ব্যাড ওয়েদার, বা আমরা এরকম দিতে পারি, দো দ্য ওয়েদার ওয়াজ ব্যাড, লিখতে পারি না আমরা এটা, আমরা এটাই লিখবো, দো দ্য ওয়েদার ওয়াজ ব্যাড। যদি বলি ইন স্পাইট অফ বিং রিচ দ্য ম্যান ইজ আ ভেরি ডিসঅনেস্ট, তাহলে কি লিখতে পারি, দো দ্য ম্যান ইজ রিচ, যদিও লোকটা কি, আর ইনস্পাইট আর ডেসপাইট মানে সত্ত্বেও, কি সত্ত্বেও, মনে রাখবে। আচ্ছা, এবার পড়ে আছে 13 দাগ, এইগুলো কিন্তু একটু অন্য ধরনের, ভালো করে বুঝবে। 12 দাগ, বাই আর্নিং মানি ইউ উইল লিভ লঙ্গার। দেখবে এখানে বাই দিয়ে বাক্যটা শুরু হবে, যখন বাই দিয়ে বাক্যটা শুরু হবে তখন কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করতে হবে। কন্ডিশনাল মানে যদি তুমি, তাহলে ইফ ইউ, যদি তুমি উপার্জন করো অর্থ, ইফ ইউ আর্ন মানি, তারপরে যা আছে তা, ইউ উইল লিভ লঙ্গার। একটা করতে দিই, বাই স্টাডিং হার্ড, বলবে তোমরা, বাই স্টাডিং হার্ড ইউ উইল পাস ইন দ্য এক্সাম। বলো তো কি হবে, ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস। আরে বাবু, একটা করলে 10টা পারবে, দরকার প্র্যাকটিসের। উই ওয়েটেড টিল সানসেট, এটাও স্টার মারবে, এটা নতুন অর্থ তোমরা করবে। আমরা অপেক্ষা করেছি কতক্ষণ পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত, কিছুই না। দেখ কত সোজা, উইর জায়গায় উই লিখলাম, ওয়েটেড এর জায়গায় ওয়েটেড, এই আনটিলের টিলের জায়গায় লিখবো আনটিল। আনটিল কি বাবু, the sun was set, until the sun was set। একই রকম ভাবে তোরা এটা পারবি না, they slept, এই টিলের জায়গায় কি লিখবি, until the sun, এই the sun was set নয়, the sun set, শুধু the sun set। তাহলে until the sun rose হয়ে গেল। কি করে, কেন আমরা এখানে রোজ লিখলাম, কারণ এটা পাস্ট টেন্স তাই, আর সেটের পাস্ট টেন্স সেটই হয়।
14 দাগ একটু ভিন্ন, 14 দাগেরটা দেখো একটু ভিন্ন, আমি এটা মুছে দিই। 14 দাগেরটা একটু ভিন্নখানি দেখো, কেন বলছি ভিন্ন, দেখো উইদাউট হার্ড ওয়ার্ক। যখনই বাক্যে তুমি উইদাউট দেখবে তখন কি করে করবে দেখে নাও। দেয়ার ইজ নো সাকসেস, যা আছে তাই। দেয়ার ইজ নো সাকসেস আনলেস কথাটা লিখতে হবে, আনলেস ইউ ওয়ার্ক হার্ড। এটাই দেয়, এটার একটা এক্সাম্পল এটা এই ধরনেরই দেয়। যখন উইদাউট দেখবে তখন কি লিখবে, আনলেস ইউ ওয়ার্ক হার্ড। আনলেসের পরে, এই আনলেসের পরে সাবজেক্ট, তারপরে ভার্ব, ব্যাস। এই তো অ্যাডভার্ব ক্লজের, এর বাইরে কোনো ধরনের পরীক্ষায় আসবে না। একটু মন দিয়ে দেখো, প্র্যাকটিস করো। আগামী দিন আমরা প্র্যাকটিস করব নাউন ক্লজ দিয়ে, আগামী দিন আমরা প্র্যাকটিস করব অ্যাডভার্ব ক্লজ দিয়ে এবং অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে। যদি শুধু গ্রামার করতে হয় আমরা তাই করব, ঠিক আছে? চলো, 8 দাগেটা রয়েছে নাকি? ও হ্যাঁ, ভেরি গুড। ওয়িং টু ইনসাসেন্ট রেইন দ্য ম্যাচ ওয়াজ অ্যাবান্ডেন্ট। আচ্ছা, প্রথমে এই বাক্যটা লেখ, বা আচ্ছা প্রথমে এটাই লেখ। অ্যাজ ইট ওয়াজ রেইনিং, এটা বৃষ্টি হচ্ছিল কিভাবে, ইনসাসেন্টলি। ইনসাসেন্টলি মানে অবিশ্রান্ত, ব্যাস। যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই ম্যাচটা পোস্টপোন করা হয়েছে। অ্যাজ ইট ওয়াজ রেইনিং ইনসাসেন্টলি দ্য ম্যাচ ওয়াজ অ্যাবান্ডেন্ট। তোমাদের কাজ কি ভালো করে শিখতে গেলে প্রত্যেকটা এক্সাম্পল ভালো করে লিখতে হবে, শিখতে হবে। যারা ভালো ছেলেমেয়েরা, যারা প্রশ্ন করে না, তারা কি করে, চট করে ভালো করে দেখে নেয়, যে যেখানে প্রশ্ন আসবে সেটা আমাকে জিজ্ঞাসা তো অবশ্যই করবে। দেখো 15টা 15 ধরনের হলো, তাই না? আজকে ক্লাসটা এই পর্যন্তই, চলো।